প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বইয়ের হিসাবের বইসমূহ অর্থাৎ এখানে জাবেদা আছে, অন্যান্য বিষয় আছে, এই চ্যাপ্টারের সমস্যাবলী থেকে 7 নম্বর সমস্যা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এই 7 নম্বর সমস্যায় যে করণীয়গুলো আছে, এই করণীয়গুলি সমস্যার সমাধান করে আমি তোমাদের সাথে কিছু আলোচনায় শরিক হব। এখানে বলা আছে পারভেজের ব্যবসায়ে 2016 সালের মে মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। এখানে কিছু লেনদেন দেওয়া আছে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এই লেনদেনগুলোর মধ্যে থেকে 3টা কাজ আমাকে দেওয়া হয়েছে। সেটা হলো, কতে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো। খতে আছে মে 5, 8, 20 এবং 25 তারিখের লেনদেনসমূহ জাবেদায় লিপিবদ্ধ করো। গতে আছে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করো। তোমরা জানো হিসাব বলতে খতিয়ান বুঝায়, তো এই অঙ্কটার মধ্যে জাবেদা আছে, খতিয়ান আছে এবং একটি মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করার কথা বলা হয়েছে। মূলধন জাতীয় ব্যয় হলো ব্যয় 2 ধরনের, একটি মুনাফা জাতীয় ব্যয়, একটি মূলধন জাতীয় ব্যয়। তোমরা জানো যে ব্যয়ের বিনিময়ে দীর্ঘমেয়াদী কোনো সম্পদ অর্জিত হয়, দীর্ঘমেয়াদী কোনো ফল পাওয়া যায়, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। আর যে ব্যয়ের বিনিময়ে যে ব্যয়ের ফসল 2-1 মাস সর্বোচ্চ 1 বছর থাকে, সেগুলিকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এই উদ্দীপক থেকে আমরা 2টা মূলধন জাতীয় ব্যয়ের সন্ধান পেয়ে যাই। দেখো 5 তারিখে আছে মেশিন সংস্থাপন ব্যয় প্রদান করা হলো। মেশিন সংস্থাপন ব্যয় হলো মেশিন প্রতিস্থাপন করার ব্যয়। এই ব্যয়ের বিনিময়ে একটা মেশিন 10-20 বছর কাজ করতে পারবে, অতএব এটা দীর্ঘমেয়াদী ফসল আমরা ভোগ করব। এটা মূলধন জাতীয় ব্যয়ের অংশ। মেশিন সংস্থাপন ব্যয় 2000 টাকা। আর 20 তারিখে আছে ব্যক্তিগত তহবিল থেকে একটি মেশিন ক্রয় করা হলো। মালিক যদি ব্যক্তিগত তহবিল থেকে একটা মেশিন ক্রয় করে দেয়, তাহলে এই মেশিন কারবারের একটা সম্পদ হিসাবে আসবে, তবে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে হলে এটা অতিরিক্ত মূলধন হিসাবে আসবে। অতএব এই ব্যয়টাও মূলধন জাতীয় ব্যয়। মেশিন ক্রয় 10,000 টাকা। তাইলে এই উদ্দীপকে 2টা ব্যয়ই আছে, যেটার ফসল আমরা দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভোগ করব। সেই জন্য মোট মূলধন জাতীয় ব্যয় হবে 12,000 টাকা। আমরা ক নাম্বার সমস্যার সমাধান এখানে করে দিলাম। যদি এই ধরনের কোনো সমস্যা তোমাদের সামনে আবির্ভূত হয়, তাইলে তোমরা এইভাবে সমাধান করার চেষ্টা করবে আশা করি। খ অংশে বলা আছে 4টা তারিখ দেওয়া আছে, 5 তারিখ, 8 তারিখ, এগুলি সবই মে মাসের। মে মাসের 5 তারিখ, 8 তারিখ, 20 তারিখ এবং 25 তারিখ, এই 4টা তারিখের লেনদেনগুলো আমাদেরকে জাবেদাভুক্ত করতে হবে। তোমরা জাবেদার ছক আঁকবে, জাবেদার তারিখ, বিবরণ, এখানে একটা খতিয়ান পত্রাঙ্ক দেওয়া থাকে, তোমরা সেটা দিয়ে নেবে। এরপরে আছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি সময়ের সংকীর্ণতার কারণে, সংক্ষিপ্ততার কারণে আমি কোনো ব্যাখ্যা দেইনি, তোমরা এটা ব্যাখ্যা লিখে নেবে। 5 তারিখে বলা আছে মেশিন সংস্থাপন ব্যয় পরিশোধ করা হলো। আমরা জানি মেশিন সংস্থাপন ব্যয় হলো মেশিন ক্রয়ের, মেশিন ব্যয়েরই একটি অংশ। এই জন্য জাবেদা করা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু মেশিন সংস্থাপন ব্যয় প্রদান করা হলো। 8 তারিখে বলা আছে মামুনের কাছ থেকে পণ্য ক্রয় 15,000 টাকা, ব্র্যাকেটে বলা আছে 10% কারবারি বাট্টায়। অর্থাৎ কারবারি বাট্টা তোমরা জানো, লেনদেনের আগে ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা ছাড় দেওয়া হয়, সেই বাট্টাকে বলা হয় কারবারি বাট্টা। এটা হিসাবের অন্তর্ভুক্ত হবে না। অতএব 15,000 টাকার উপরে যদি 10% আমরা ছাড় দেই, তাহলে 1,500 টাকা ছাড় দিতে হয়। তাইলে আমাদের হিসাব করতে হবে
15,000 টাকা থেকে 1,500 টাকা বাদ দিলে 13,500 টাকা। এই 13,500 টাকা দিয়ে আমাকে জাবেদাভুক্ত করতে হবে। জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ব্র্যাকেটে মামুন ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, মামুন হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট, যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হলো 13,500। 20 তারিখে বলা আছে ব্যক্তিগত তহবিল থেকে একটি মেশিন ক্রয় করা হলো। যেখান থেকেই মেশিন ক্রয় করা হোক না কেন, যেহেতু কারবারে এই মেশিনটা আসছে, অতএব মেশিন হিসাব ডেবিট হবে। এবারে আমরা দেখব এই মেশিনটা কারবার থেকে কেনা হয়েছে না অন্য কোনো তথ্য উৎস থেকে কেনা হয়েছে। এখানে দেখা যায় ব্যক্তিগত তহবিল থেকে কেনা হয়েছে, অর্থাৎ মালিকের ব্যক্তিগত তহবিল। মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কোনো টাকা আসলে সেটাকে আমরা অতিরিক্ত মূলধন বলবো। অতএব এখানে জাবেদা করতে হবে মেশিন হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু মালিকের ব্যক্তিগত তহবিল থেকে মেশিন ক্রয় করা হলো। এরপরে সর্বশেষ জাবেদা 25 তারিখে বলা আছে যন্ত্রপাতি বিক্রয় করা হলো 4,000 টাকা, যার ক্রয় মূল্য 3,000 টাকা। একটি যন্ত্রপাতি 3,000 টাকায় ক্রয় করা হয়েছিল, যে কোনো কারণেই হোক এই যন্ত্রপাতিটা বিক্রয় করে দেওয়া হয়েছে। এখানে বিক্রয় করার সময় আরও 1,000 টাকা বাড়তি মূল্যে বিক্রি করা হয়েছে 4,000 টাকা। অতএব এখানে 1,000 টাকা মুনাফা অর্জিত হয়েছে। তো যদি মুনাফা অর্জিত হয় তাইলে মুনাফা হিসাবে ক্রেডিট করতে হবে। মোট প্রাপ্তি 4,000 টাকা নগদান হিসাব ডেবিট হবে। আমার এই যন্ত্রপাতিটা ক্রয় করা হয়েছিল 3,000 টাকা। 3,000 টাকার যন্ত্রপাতি আমি বিক্রি করে দিছি, অতএব এই যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে 3,000। আর বাকি যে 1,000 টাকা থাকে এটা হলো মুনাফা, এটা লাভ লোকসান হিসাবে ক্রেডিট করতে হবে। যন্ত্রপাতি বিক্রয় করা হলো এবং 1,000 টাকা মুনাফা অর্জিত হলো। এই হলো আমাদের জাবেদার অংশ। আমরা খ অংশের উত্তর দিয়ে দিলাম। তোমরা এইভাবে জাবেদা প্রস্তুত করতে চেষ্টা করবে। পিছনে অনেক উদাহরণ আছে, তোমরা যদি মনে করো যে উদাহরণগুলি তোমরা ভালোভাবে দেখবে, তাহলে আমার মনে হয় তোমরা নিজে নিজে জাবেদায় অনেক পারদর্শী হতে পারবে, এটা আমার বিশ্বাস। এরপরে আসে গ অংশে বলা হয়েছে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব প্রস্তুত করার জন্য। তো তোমরা জানো যে কোনো হিসাব প্রস্তুত করতে হলে সেটাকে খতিয়ান বলে। আমি উপরে শিরোনামে খতিয়ান দিয়ে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব এখানে দুইটা খতিয়ান ঘর প্রস্তুত করছি। তোমরা জানো যেই হিসাবটা আমরা প্রস্তুত করব সেই হিসাবের সাথে সংশ্লিষ্ট অন্যান্য দফাগুলো এখানে সংশ্লিষ্ট হবে। আর এছাড়া এই হিসাবের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো হিসাব এখানে আনার কোনো দরকার নাই। তাহলে দেখো নগদান হিসাবে আসে বিক্রয় হিসাব। বিক্রয় করা হয়েছিল 69,000 টাকা। এখানে বিক্রয় প্লাস ভ্যাট, বিক্রয়ও করা হয়েছে, ওখান থেকে ভ্যাটও আদায় করা হয়েছে। তাইলে বিক্রয় হিসাব দুইটা ক্রেডিট আছে, একটা বিক্রয় হিসাব, একটা ভ্যাট প্রাপ্তি হিসাব, উভয়ে মিলে 69,000 টাকা ডেবিট এবং উদ্বৃত্তের ঘরেও ডেবিট আসবে। আমি এখানে আধুনিক পদ্ধতিতে চলমান জের ছক পদ্ধতিতে খতিয়ান নির্ণয় করলাম। তোমরা যদি এটা বোঝো, এটাই বোঝার সহজ উপায়, উদ্বৃত্ত নির্ণয় করার সহজ উপায়। তারপরেও তোমরা এটা যদি কেউ না বোঝো তাইলে টি ছকেও তোমরা এই খতিয়ান প্রস্তুত করতে পারো। তবে যেহেতু এখন সর্ব জায়গায় আধুনিক পদ্ধতিতে প্রচলিত হয়, তোমরাও আশা করি আধুনিক পদ্ধতি ব্যবহার করবে। এরপরে এই নগদের সাথে সংশ্লিষ্ট আছে 25 তারিখে একটা লেনদেন। সেখানে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে, যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 4,000 টাকা। আর নগদান হিসাব কোনো লেনদেনে ক্রেডিট হয়নি, শুধু দুইটাই ডেবিট আছে আর কোনো ক্রেডিট হয়নি। এই জন্য এই 69,000 টাকার সাথে আরও 4,000 টাকা ডেবিট হয়ে, আমি ভুল বলছি, মেশিন সংস্থাপন ব্যয় আছে 2 তারিখে একটা হিসাব। এখানে 2,000 টাকা ক্রেডিট হয়েছে, 2,000 টাকা ক্রেডিট করে এখানে উদ্বৃত্ত ছিল 67,000 টাকা। এর সাথে যন্ত্রপাতি বিক্রয় করে 4,000 টাকা পাওয়া গেছে, এইটাও ডেবিট হয়েছে। তাইলে 67,000 টাকার সাথে আরও 4,000 টাকা যুক্ত হয়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ আছে এখন 71,000 টাকা। এই হলো আমার নগদান হিসাব।
এরপরে আরেকটা হিসাব আছে বিক্রয় হিসাব। এই বিক্রয় হিসাবের সাথে দুইটা লেনদেন সংশ্লিষ্ট আছে, 1 তারিখের লেনদেন এবং 10 তারিখের লেনদেন। বিক্রয় হিসেবে 1 তারিখে নগদ বিক্রয় করা হয়েছে। এখানে তোমরা জানো আমরা নগদান হিসাবে 69,000 টাকা ধরছি, কিন্তু বিক্রয় হিসাবে কিন্তু 69,000 টাকা আসবে না, কারণ এখানে যাবে দেওয়া হয়েছে নগদান হিসাব ডেবিট 69,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 60,000 টাকা এবং ভ্যাট হিসাব ক্রেডিট 9,000 টাকা। অতএব বিক্রয় হিসাবে ভ্যাট হিসাব আসবে না, শুধু বিক্রয়টা আসবে ক্রেডিট 60,000 টাকা। আর 10 তারিখে চেক মারফত বিক্রয় করা হয়েছে 40,000 টাকা, এই বিক্রয়টা এখানে আসবে 40,000 টাকা। অতএব 60,000 টাকা আর 40,000 টাকা মিলে বিক্রয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দাঁড়ায় 1 লক্ষ টাকায়। এই হলো তোমাদের বিক্রয় হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা হয়, কোথাও বুঝতে না পারো, তাহলে আমাদের ফেসবুক আইডিতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে আমরা তোমাদেরকে বুঝতে সাহায্য করব। আর আমি বারবার একটা কথা বলি, পিছনে অনেক উদাহরণ দেওয়া আছে, প্রচুর উদাহরণ দেওয়া আছে। তোমরা যদি উদাহরণগুলি ফলো করো, কেউ যদি জানার ইচ্ছা নিয়ে, যদি শেখার ইচ্ছা নিয়ে ওগুলি একটু দেখো, তাইলে আশা করি সেখান থেকে অনেক হেল্প তোমরা পাবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং চর্চার মধ্যে থাকবে এবং পড়াশোনায় উন্নতি করো, এই আশা করে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।